দেখতে দেখতে ৬টা মাস কেটে গেল। ঈশান ও এখন আগের থেকে একটু বড় হয়েছে। জিসান ও তিশার ছেলের নাম ঈশান রাখা হয়েছে। সেই দিন হাসপাতাল থেকে বাসায় আসার ৭ দিন পরই আকিকা দিয়ে ঈশানের নামকরণ করা হয়েছে। এই ৬ মাসে অনেক কিছু বদলে গেছে। তিশা আসার পর বাড়ির সবাই কিছুটা রেগেছিল, এভাবে কাউকে কিছু না বলে চলে যাবার জন্য, ঈশানের কথা লুকাবার জন্য। কিন্তু আস্তে আস্তে ঈশানকে পেয়ে সবাই ভুলে গেল সব। কিন্তু একজন মানুষ এখনো কোনো কিছু ভুলেনি। আর সে হল জিসান। জিসান তিশার দেয়া কষ্টগুলো এখনো ভুলেনি, তাই তো তিশার প্রতি ওর অবহেলাটা বেড়ে গেছে। তিশাকে দেখেও না দেখার মতো থাকে। জিসানের এই অবহেলাটা তিশাকেও খুব পোড়ায় ভেতরে, কিন্তু কাউকে বলতে পারে না। এমন নয় জিসান তিশাকে ভালোবাসে না, ভালো তো এখনো বাসে আগের মতো, কিন্তু প্রকাশের ধরনটা বদলে গেছে। এই তো সেদিনের কথা। ঈশানকে দেখতে কিছু আত্মীয় এসেছিল। তাদের মুখে তো তিশার কথাই লেগে আছে। স্বামী সংসার ফেলে যে মেয়ে এতদিন কই না কই ছিল, এই মেয়েকে কিভাবে এত সহজে ঘরে তুলল জিসান। আর জিসানের মা, তুমি বা কিছু বললে না কেন? তিশার শাশুড়ি ভালো করেই বুঝতে পারল এরা শুধু ঈশানকে দেখতে আসেনি, সুযোগ বুঝে অপমানও করতে এসেছে। তাই জিসানের মা কথা বাড়াতে চায়নি, অন্য কোনো প্রসঙ্গ তুলতে চাইলে। কিন্তু বলে না, কিছু মানুষের খেয়ে দেয়ে কাজ নাই। অন্যের সংসার নিয়ে বেশি চিন্তিত থাকে তারা। নিজের সংসার জাহান্নামে যাক, তাতে কি। ঠিক সে সময় জিসান এসে হাজির তাদের সামনে। তো কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আমাকে নিয়ে আলোচনা করছেন। বাড়িতে এদের দেখে নিশু কল করে জিসানকে। নিশু ভালো করেই বুঝতে পারছিল, যারা কোনোদিন খোঁজ খবর নেয়নি, এমন আত্মীয় হঠাৎ উদয় হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো মতলবে। আরে কি বলস জিসান, আমরা তোকে নিয়ে কেন আলোচনা করব, আমরা তো তোর গুণবতী বউর কথা বলছি। এটা বলেই সবাই হেসে উঠল। জিসান একবার তিশার দিকে খেয়াল করল, তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তিশার চোখের কোণের জলটা আর কেউ দেখুক বা না দেখুক জিসান ঠিকই দূর থেকে দেখতে পড়েছে। একই কথা আন্টি, আমি আর আমার বউ তো আলাদা না। আর শুনুন বউ তো আমার, তাই তাকে কি বলবো, বাকি করব সেটা আমার উপরে ছেড়ে দিন। আমার বউকে নিয়ে আপনাদের এত মাথা ঘামানোর প্রয়োজন তো আমি মনে করি না। বউ যেহেতু আমার, তাই তার ভুলভাল সব ঠিক করার দায়িত্ব ও আমার। আপনাদের টেনশন করতে হবে না। আপনারা মেহমান হয়ে এসেছেন, মেহমান হয়ে থাকুন। আমার পরিবারের কোনো বিষয় নাক না গলালে খুশি হব। এসব কথার মাঝে ঈশান কান্না করে উঠে। তখন জিসান ঈশানকে কোলে নিয়ে তিশাকে উদ্দেশ্য করে বলে, ঈশানের মনে হয় ক্ষুধা লাগছে, ওকে নিয়ে গিয়ে খাওয়া। তিশা তখন ঈশানকে কোলে নিয়ে চলে যায় রুমে। মেহমানগুলোও রাগে ফুঁসতে ফুঁসতে চলে যায়। জিসানের মাও হাফ ছেড়ে বাঁচে। এদিক দিয়ে তিশা ভাবতে থাকে, কি আশ্চর্য, আমার মাঝে মাঝে মনে হয় আমি এখনো জিসানকে চিনতে পারিনি। নিজে অবহেলা করবে, অপমান করবে, অথচ কেউ আমাকে কিছু বললে তা উনি সহ্য করবে না। নিজে কষ্ট দেবে, কিন্তু অন্য কারো কাছে আমাকে ছোট হতে দেবে না। এ কেমন ভালোবাসা জিসানের। হসপিটাল থেকে আসার পর থেকেই জিসান আমার সাথে হ্যাঁ বা না ছাড়া কোনো কথা বলে না। আগের মতো আমাকে বকেও না, আবার আদরও করে না। এমনকি রাতে আমার সাথে এক বিছানায় ঘুমায়ও না। জিসানের রাত কাটে সোফায় আর আমার কাটে ঈশানের সাথে বিছানায়। এই ৬ মাসে নিজ থেকে অনেকবার চেষ্টা করেছি উনার কাছে আসতে, কিন্তু প্রতিবারই কষ্ট পেয়েছি। তবুও ধৈর্য হারায়নি। এভাবেই চলছিল, কিন্তু একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে উঠে দেখি জিসান নেই সোফায়। তাই আমি উনাকে দেখতে বারান্দায় গেলাম। উনি বারান্দায় রাতের আকাশের দিকে তাকিয়ে সিগারেট টানছে। আমি সব ভয়, লাজ শরম রেখে তাকে পেছনে দিয়ে জড়িয়ে ধরি।
কেন এমন করছেন আমার সাথে? আমাকে বকুন, মারুন, তবু আমাকে এভাবে দূরে সরিয়ে রেখেন না। প্লিজ জিসান, এবার তো ক্ষমা করুন। আমি আর কখনো এমন করব না। আমার সাথে কথা বলুন জিসান। আপনার এই চুপ থাকা আমি যে আর নিতে পারছি না। প্লিজ আমার সাথে কথা বলুন। আমি উনার পিঠে মাথা রেখে কাঁদছি। ঠিক তখনই উনার বুকের সামনে থাকা দুটো হাতের মধ্যে একটা হাত ধরল খুব শক্ত করে। এতদিন পর এই প্রথম উনি আমার হাতটা ধরলেন। জানিস তিশা, তুই যাবার পর আমি এর থেকেও বেশি যন্ত্রণা ফিল করেছি। প্রতিটা রাত আমার নির্ঘুম কেটেছে। কত রাত চিৎকার করে কেঁদেছি জানি না। শুধু এই ভয় পেতাম আমার তিশার কিছু হয়নি তো। ও ঠিক আছে তো। আমার ভালোবাসায় এমন কি ভুল ছিল যার কারণে তুই আমাকে ছেড়ে যেতে বাধ্য হলি? আমি ভাবতাম তুইও আমাকে ভালোবাসিস। কিন্তু আমার সব ধারণাই ভুল ছিল, তুই তো কখনো ভালোবাসিসনি আমাকে। শুধু বাধ্য হয়ে মেনে নিয়েছিস স্বামী নামের এই আমাকে। আমি জিসানের সামনে এসে উনার গালটা আমার দুহাতে আবদ্ধ করে, আমি আপনাকে ভালোবাসি জিসান। আর এটা মিথ্যা না। শুধু স্বামী বলে আপনাকে মেনে নিয়েছি, এটা সত্য না। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি বলে আপনার সাথে থাকতে চাই, ভালোবাসি বলে আপনার সাথেই মরতে চাই। আমার অস্তিত্বে আপনি মিশে আছেন, আপনাকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না। আমি কথাগুলো বলার সময় জিসান আমার দিকে কেমনভাবে যেন তাকিয়েছিল, উনার আজকের চাউনি আমার কাছে খুব অচেনা লাগছিল। উনি একটা তাচ্ছিল্য হাসি দিল আর আমাকে তার কাছ থেকে সরানোর জন্য একটা ধাক্কা দিল। আমি তাল সামলাতে না পেরে নিচে ফ্লোরে পড়ে গেলাম। আর উনিও আমার সামনে হাঁটু গেড়ে বসল। হাতে আরও একটা সিগারেট ধরিয়ে একটা টান দিল, আর আমার দিকে তাকিয়ে বলল, জানিস ভালোবাসার মূল মন্ত্র কি? বিশ্বাস। যাকে আমরা ভালোবাসি তাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতে শিখতে হয়। আর তুই তো আমাকে বিশ্বাসই করিস না। ভালোবাসা তো দূরে থাক। যদি বিশ্বাস করতি তাহলে আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারতি না। আমাকে কষ্ট দিতে পারতি না। একটা সত্য কথা বলতো, তোর মনে হয়নি আমার অপরাধ সম্পর্কে আমাকে অবগত করা? আরে ফাঁসির আসামি কেউ একবার সুযোগ দেয়া হয় কিছু বলার। তাহলে আমি কেন পেলাম না? বলতো। আমার ভেতরটাও পুড়েছে জানিস কেমনে? ঠিক এভাবে। জিসান তিশার পাটা শক্ত করে ধরে জ্বলন্ত সিগারেটটা লাগিয়ে দিল। শুধু একবার না, একই জায়গায় তিনবার জ্বলন্ত সিগারেটটা ধরে রেখেছিল। তিশা চিৎকার দিতে চেয়েও চিৎকার দিতে পারেনি, ঈশান উঠে যাবে বলে। তাই দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরেছে, সহ্য করতে না পেরে। চোখ দিয়ে পানি তিশার অনবরত পড়ছে। কিন্তু তবুও জিসানকে কিছু বলছে না। আর কখনো আমার কাছে আসার চেষ্টা করবি না, এখন যেমন আছিস তেমনই থাকতে হবে তোকে। এভাবেই থাকতে হবে বাকি জীবন আমার সাথে। তুই এখান থেকে কখনো মুক্তি পাবি না। জিসান উঠে ওয়াশরুমে চলে গেল। আর তিশা অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগল। নিজে উঠে দাঁড়াতেও পারছে না। খুব কষ্টে দেওয়াল ধরে উঠে দাঁড়াল। আস্তে আস্তে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। কিন্তু ফজরের আজানে ঘুম ভেঙে গেল। তাই উঠে নামাজ পড়তে বসল। তিশা যাবার পর জিসানও 5 ওয়াক্ত নামাজ পড়ত। তাই জিসানও উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ে। তিশাও উঠে ঈশানের পাশে শুয়ে পড়ে। সকালে একটু দেরি করেই জিসানের ঘুম ভাঙ্গে, কাল রাত দেরি করে ঘুমিয়েছিল বলে। আজ উঠে তিশা ও ঈশানকে রুমে দেখতে পেল না। হয়তো উঠে গেছে।
গেছে। জিসানও ফ্রেশ হয়ে নিচে চলে গেল। ঈশানের সাথে বসে কিছুক্ষণ খেলা করে নাস্তা করে নিল। কিন্তু ঘুম থেকে উঠে এই পর্যন্ত তিশাকে একটিবারও আর দেখল না। তাই হতাশ হয়ে জিসান অফিসে চলে গেল। তিশা আজ রান্নাঘরেই ছিল, ইচ্ছা করেই জিসানের সামনে আসেনি। কাল রাতের ঘটনা স্মরণ হলে তিশার বুকটা এখনো কেঁপে উঠে। জিসানের এমন একটা রূপ তিশা আগে কখনো দেখেনি। কাল তিশা জিসানের চোখে কোনো দয়া বা মায়া দেখেনি নিজের প্রতি, দেখেছে শুধু অভিমান আর রাগ। ঈশান তানজিলার কাছেই বেশিরভাগ থাকে। শুধু খাওয়া আর রাতে ঘুমানোর সময় ঈশানকে পায় তিশা। তা না হলে সারাদিন ঈশান কখনো তানজিলা, কখনো দাদা দাদি বা নিশুর কাছেই থাকে। মাঝে মধ্যে তিশার মন চায় হারানো বিজ্ঞপ্তি দিতে। কারণ ও ছেলেকে মাঝে মধ্যে খুঁজতে বের হতে হয়। সারাদিন যার কাছেই থাকুক না ঈশান পারে না। জিসান বাসায় এসেই আগে ঈশানকে খুঁজে। আর ঈশানও আজকাল বাবাকে ভালোই চেনে। মাঝখান দিয়ে আমি পর হয়ে গেলাম। ঈশান সবার কাছে থাকতে পারে বলে ভালোই হলো, কারণ আজ শরীর খুব খারাপ লাগছে। পায়ের পুরার ব্যথায় জ্বর আসছে মনে হয়। তাই ভাবির কাছে ঈশানকে দিয়ে কিছুক্ষণ শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর কাঁপানি দিয়ে জ্বর আসছে। জ্বরের ঘরে কিছুই আর মনে নেই। ঈশানকে খাইয়ে দাইয়ে বিকেলে ভাবির কাছে দিয়ে এসেছিল তিশা, এখন সন্ধ্যা হয়ে গেছে। জিসানও কিছুক্ষণ পর চলে আসবে। আর এসেই ছেলেকে খুঁজবে। তাই তানজিলা ঈশানকে কোলে নিয়ে তিশার রুমে আসে। এসে দেখে তিশা ঘুমিয়ে আছে। এই মেয়ে এই ভরা সন্ধ্যায় ঘুমিয়ে আছে কেন? এই দিক দিয়ে তো নামাজের সময়ও চলে যাচ্ছে। তাই তানজিলা তিশার কাছে এসে ওকে উঠানোর জন্য হাতটা ধরে ঝাঁকাতে নেয়। দেখে তিশার গা পুড়ে যাচ্ছে জ্বরে। তানজিলা তাড়াতাড়ি ওর শাশুড়িকে ডাহানে। নিশুও চিল্লাচিল্লির শব্দ পেয়ে দৌড়ে চলে আসে। তাড়াতাড়ি ডাক্তারকে ফোন দেয়। কিছুক্ষণ পর জিসানদের ফ্যামিলি ডাক্তার চলে আসে। ডাক্তার চেক করার সময় তিশার পায়ের দিকে চোখ যায়। পুরা জায়গাটাতে ফোসকা পড়ে গেছে। খুবই খারাপ অবস্থা। ডাক্তার সবাইকে জিজ্ঞেস করল এটা কিভাবে হয়েছে। কিন্তু উপস্থিত কেউ কিছু বলতে পারেনি। তখন ডাক্তার পুরা জায়গাটা ভালো করে ড্রেসিং করে দেয় আর বলে এটা যন্ত্রণার কারণেই জ্বর আসছে। জ্বর, ব্যথা আর শরীর ফুরবল হবার কারণে তিশা জ্ঞান হারায়। ডাক্তার ওষুধ দিয়ে তিশার শাশুড়ির সাথে কথা বলতে বলতে নিচে নামছিল। জিসান ও তাওহিদ ওই সময় বাসায় প্রবেশ করে। আর ডাক্তারকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। মাকে অসুস্থ, ঈশান ঠিক আছে তো? জিসান জিসান বাবা ঈশান ঠিক আছে। আমি তো তোমার বউকে দেখতে এলাম। কেন? তিশার কি হইছে? আগে বলো তোমার বউয়ের পা এভাবে কিভাবে পড়ল? খুবই খারাপ অবস্থা। ব্যথার কারণে জ্বর এসে পড়েছে। আর খুব দুর্বল শরীর। সারাদিন মনে হয় কিছু খায়নি। তুমি একটু খেয়াল রেখো। রাতও যদি জ্বর না কমে তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি এখন আসি। ডাক্তারের কথাগুলো শুনে আমি 1 মিনিটও দাঁড়াইনি, দৌড়ে রুমে চলে আসি। এসে দেখি তিশা অজ্ঞান হয়ে পড়ে আছে। নিশু জল পট্টি দিচ্ছে, আমি ওকে ইশারা করাই ও চলে গেল। আমি তিশার পাশে বসে ওকে জড়িয়ে ধরলাম। ওর গালে, কপালে ঠোঁটে পাগলের মতো কিস করলাম। তিশার শরীর গরম হয়ে আছে জ্বরে। আমি সত্যি সরি জান। আমি এমন চাইনি। তুই এতটা কষ্ট পাবি ভাবিও নি। সরি জান, সরি। সরি বলে তিশার কপালে একটা ডাউপ কিস করে। হয়তো তিশা জাগনা থাকলে এসব কিছুই করত না জিসান। এদিক দিয়ে জিসান তিশার শরীর থেকে কাপড়গুলো খুলে পুরো শরীর মুছে দেয়।
তিশাকে এতদিন পর এতটা কাছে পেয়ে জিসান কিছুটা ঘোরে চলে যেতে নেয়, কিন্তু পরমুহূর্তে নিজেকে সংযত করে ফেলে। তিশার পাটা দেখে পাটার মধ্যে ও একটা কিস দেয়। জিসান তিশাকে আজও আগের মতো ভালোবাসে, কিন্তু আজ অভিমানটা ভালোবাসা থেকে বেশি জায়গা করে নিয়েছে। তাই তিশাকে কষ্ট দেয়, কিন্তু এতে জিসানও খুব কষ্ট পায়। তা হয়তো বুঝতে দেয় না তিশাকে। তাতে কি জিসানের ভালোবাসা কম হবে না তিশার প্রতি? তিশাকে হারানোর ভয়টা জিসান এতই বেশি পেয়েছে যে তিশা এখন জিসানের অনুমতি ছাড়া বাড়ির বাহিরে যাওয়াও নিষেধ। বাড়ির চারপাশে গার্ডার রাখা আছে। গার্ডার নির্দেশনাও দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এই 6 মাসে জিসান তিশাকে বাপের বাড়িও যেতে দেয়নি। এই হলো তিশার প্রতি জিসানের অন্যরকম ভালোবাসা। গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি কিছুটা অবাক হয়ে যাই, কারণ সেই বিকেলে ঘুম দিয়েছিলাম। হঠাৎ ঈশানের কথা মনে পড়ে পাশে ফিরে দেখি ঈশান ও জিসান দুজনেই আমার পাশে শুয়ে আছে। আমি কিছুটা আশ্চর্য হলাম, কারণ এই কয়েক মাসে জিসান সোফায় ঘুমিয়ে রাত কাটিয়েছিল। আস্তে করে ঈশানকে নিজের দিকে টেনে নিলাম। পরম শান্তি লাগছে আমার এই মুহূর্তে। ছেলেটাকে সেই বিকেলে খাইয়ে দিয়েছি, এ পর্যন্ত আর নিজের কাছে আনতে পারেনি। নিশ্চয়ই অনেক কেঁদেছে আমার জন্য। দুধের বাচ্চা সবার কাছে থাকে, কিন্তু একটা সময় তার মাকে তো লাগেই। অথচ আমি এইভাবে পড়ে পড়ে ঘুমিয়েছিলাম। কিভাবে পারলাম আমি? ছেলের কষ্টের কথা চিন্তা করে চোখ দিয়ে কিছু অশ্রু বালিশে পড়ল তিশার। এই এক পরম সুখ একজন মায়ের জন্য, তা হয়তো ভাষায় প্রকাশ করার মতো না। একজন মাই বুঝবে। ঈশানকে রেখে আমি বিছানা থেকে উঠতে নিলাম, কিন্তু পাটা নিচে ফেলার সাথে সাথে কিছুটা ব্যথা অনুভব করলাম। আর নিজের অজান্তেই মুখ থেকে একটু শব্দ বের হয়ে আসলো। সাথে সাথে বিছানায় বসে পড়লাম। পায়ের দিকে তাকিয়ে দেখি ব্যান্ডেজ করা। এটা কে করল? ভাবতে লাগলাম কি করা যায়। ওয়াশরুমে যাওয়া দরকার, কিছুক্ষণ পর আজানও দিবে, নামাজটা তো পড়তে হবে, কি করি? সামনে মোবাইল দেখে চিন্তা করলাম নিশু বা তানজিলা ভাবিকে কল দেব। না, এত রাতে তাদের জ্বালানো ঠিক হবে না। এসব চিন্তা করতে হঠাৎ মনে হলো আমি শূন্যে ভাসছি। একটু পর বুঝতে পারলাম কেউ আমায় পাজা কোলে নিয়েছে। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমাকে নিয়ে গিয়ে ওয়াশরুমে নামিয়ে দিল। পায়ে পানি লাগাবি না, নামাজ পড়তে চাইলে তায়াম্মুম করে নেয়, তোর হয়ে গেলে আমাকে ডাক দিস, আমি বাহিরে আছি। জিসান। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এই তো কালই বলল তার কাছে যাতে না যাই, আর আজ নিজেই পীড়িত করতে আসে। ঢং দেখলে গা জ্বলে। নিজেই কষ্ট দেবে আবার নিজেই সেবা করবে। শয়তান কোথাকার। আমি এমন আকাশ পাতাল চিন্তা করে যেই ওয়াশরুমের দরজাটা লাগাতে নিলাম, তেমনই উনি দরজাটা এক হাত দিয়ে ধরে ফেলল। আমি উনার দিকে ফ্যালফ্যালিয়ে তাকিয়ে রইলাম। কি হলো, দরজা লক করছিস কেন? এত রাতে এখন রুমে কেউ আসবে না, আর আমি তো আছি। তাই দরজাটা শুধু ভিড়িয়ে দে, লাগানোর দরকার নেই। তার এসব কথায় আমি ভ্রুটা কুঁচকিয়ে তাকিয়ে রইলাম। আসলে তাকে বুঝার চেষ্টা করছি। আর তখনই আমার চিন্তার মাঝে এক বালতি জল ফেলে দিল। কি হলো, এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি নতুন করে রূপ জ্বলজ্বল করছে? সত্যি করে বলতো, নিজে একা ফ্রেশ হতে পারবি নাকি আমার ভেতরে আসতে হবে তোকে সাহায্য করার জন্য? জিসান। উনার কথায় আমার মনে হলো আমি নিজে যদি এক বালতি পানি এই লোকটার শরীরে ঢেলে দিতে পারতাম, মনটা শান্তি হতো। নায়ে, আমি কিছুটা চিল্লিয়ে, আমি একাই পারব। বলো। দরজাটা ভিড়িয়ে দিলাম।
এদিক দিয়ে জিসান দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে ভাবছে, এই মেয়েটা মনে হয় না এই জীবনে আমাকে বুঝবে, সারা জীবন আমাকে এভাবেই পোড়াবে। আমার ভেতরে অশান্তির ঝড় উঠিয়ে নিজে খুব শান্তি পায়। কিন্তু এবার থেকে আমি একা পুড়ব না, তোকেও পুড়াবো। তবে সেটা হবে আমার তাপে। আমার তাপে তোকে আমি পুড়াবো, আবার আমার ভালোবাসার শীতলে তোকে ডাহবাবো। আমি ওয়াশরুমের দরজাটা খোলার সাথে সাথে দেখলাম উনি দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই আমাকে আবার কোলে তুলে নিল। আমি মানা করলেও সে শুনে নাই। আমাকে জায়নামাজে বসিয়ে দিল। নিজেও অজু করে আমার সামনে নামাজের জন্য দাঁড়ালো। দুজনেই একসাথে নামাজ শেষ করলাম। উনি আমাকে উঠিয়ে বিছানায় না বসিয়ে সোফায় বসিয়ে দিলেন। আমি মনে মনে ভাবছি, কি হলো এখন, কি আমাকে বলবে আজ থেকে তুই সোফায় ঘুমাবি, আমার খাটে তোর কোনো জায়গা নেই, ব্লা ব্লা ব্লা। কিন্তু না, সে এসব কিছুই বলল না। এখানে চুপচাপ বস, আমি আসছি। কিছুটা যে থেমে গেল, আর হে জায়গা থেকে এক পাও নড়বি না। জিসান। আমি সোফায় হেলান দিয়ে মনে মনে ভাবছি, আসলে কোনো রসকস নেই এই লোকটার মাঝে। কথায় কথায় হুমকি দেয় আমায়। মনে হয় আমি উনার বউ না, কোনো জেলখানার কয়েদি। আর উনি জেলার। যাই হোক, এই বাহানায় উনি আমার সাথে কথা তো বলছে। আজ কতদিন পর উনি নিজ থেকে আমার কাছে আসছে। আমি এতেই খুশি। আগে যদি জানতাম তাহলে নিজেই নিজের পা পুড়িয়ে দিতাম। হঠাৎ কিছুর শব্দে আমার ধ্যান ভাঙল। সামনে তাকিয়ে দেখি সাহেব আমার খাবার নিয়ে এসেছে। আমি তো আজ অবাকের উপর অবাক। খেয়ে নে তাড়াতাড়ি। জিসান। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেললাম। আমি খাবো না, ক্ষুধা নাই আমার। একদম মিথ্যা কথা, আমি কাল দুপুরে খেয়েছি, এখনো কিছু পেটে যায়নি, তাই খুব ক্ষুধাও লাগছে। দেখ তিশা, নাটক করবি না একদম। চুপচাপ খেয়ে নে, তুই না খেলে ঈশানকেও না খেয়ে থাকতে হবে। আর তোর জন্য আমার ছেলে না খেয়ে থাকলে কিন্তু তোকে আমি আস্ত রাখব না। এইসব কথা শুনেও আমি চুপচাপ বসে আছি। এরপর কি মনে করে উনি খাবারটা হাতে নিয়ে নিজেই আমার সামনে ধরল। আমি মুখ খুলছিলাম না, তাই অন্য হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে খাবার দিয়ে দিল মুখে। উনার মুখে স্পষ্ট রাগ আর কষ্ট দুটাই দেখা যাচ্ছে, কারণটা যে আমি তা আর নতুন করে বলতে হবে না। সে সব আমাকে খাইয়ে ছাড়ল। সে খেয়েছে কিনা তা জানতেও চাইছিলাম, কিন্তু কোনো কথা বলল না। আমার কোনো কথার জবাব দেওয়া সে এখন প্রয়োজন মনে করে না। কিন্তু তবুও আজ আমি খুব খুশি। এতদিন পর তাকে কাছে পাওয়ার সুখ, তার হাতে খাবার খাওয়া, সব যেন একসাথে আমি পেয়ে গেছি। তাই আমার চোখ দুটো দিয়ে জল অনবরত পড়ছে, আর আজ এটা কষ্টের না সুখের। কিছুক্ষণ পর উনি নিজেই আমার চোখের জলগুলো মুছে দিলেন। খাওয়া শেষ করে উনি সবকিছু আবার রেখে এলেন। আর আমাকেও কোলে করে বিছানায় শুয়ে দিলেন। ঘুমিয়ে পড়, এখনো পুরোপুরি সকাল হয়নি। জিসান। জিসানও গিয়ে ঈশানের পাশে শুয়ে পড়ল। এখনো বাড়ির কেউ উঠেনি, তাই আরও একটু ঘুমানো দরকার। আজকের সবকিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। এই কয়েকদিন জিসান আমার অনেক খেয়াল রাখল। এখন অনেকটা সুস্থ, আর পাটা রাখতেও এখন কষ্ট হয় না। তাই নিজেই নিজেই হাঁটতে পারি। এসবের মাঝে একটা জিনিস খুব ভালো হয়েছে, আর তা হলো জিসান এখন আমার আর ঈশানের সাথে বিছানায় ঘুমায়। আজ বাড়িতে মেহমান আসবে, তাওহিদ ভাইয়ের কিছু ফ্রেন্ডাহার তাদের বউ ওর সাথে আসবে। তাই বাড়িতে অনেক কাজ। ঈশানকে নিশি সামলাচ্ছে। আমার শরীর যেহেতু ভালো, তাই আমিও ভাবি আর মাকে সাহায্য করছি। তারা অনেক মানা করল, কিন্তু আমি শুনি নাই। সব রেডা, এখন শুধু মেহমানদের অপেক্ষা। আমি পাকের ঘরের গরমে ভিজে একাকার, তাই রুমে গিয়ে একটা শাওয়ার নিলাম।
শাড়িটা ঘরে পরব বলে ইচ্ছা করে বিছানায় রেখে এসেছি, কারণ এই সময় বাড়িতে কোনো পুরুষ নেই। আমি শাওয়ার নিয়ে রুমে এসে শাড়িটা পরতে নিলাম। হঠাৎ কে যেন ঘরে ডাকল, আমি ভয় পেয়ে পেছনে তাকাই। এ কি জিসান, আর এ সময়ে? আমি উনাকে দেখতে এতটাই ব্যস্ত আছি যে আমার খেয়ালই নেই আমি যে শুধু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছি। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে কোটটা সোফায় রেখে টাই খুলতে খুলতে ওয়াশরুমে চলে গেল, আর ওয়াশরুমের দরজাটা এত জোরে লাগালো যে আমি নিজেই ভয় পেয়ে গেলাম। আমি আসলেই বুঝে উঠতে পারিনি উনি এমন ভিলেন চোখে কেন তাকিয়েছিল আর এখন সব রাগ দরজার উপর কেন ছাড়ল। আমি আর কিছু ভাবতে চাই না, তাই শাড়িটা পরে নিচে চলে গেলাম। উফ, এই মেয়েটা একদিন পাগল করে দিবে আমাকে। এভাবে দাঁড়িয়ে থাকে কেউ? আমার জায়গায় যদি অন্য কেউ ডাক পড়ত রুমে তখন। এমনই ও সামনে থাকলে আমার রাতগুলো সব কিভাবে যে উড়ে যায় বলতেও পারি না। মনে মনে ওকে শাস্তি দেবার কত কিছু চিন্তা করে রেখেছি, কিন্তু কেন যে পারি না। ওর কাছে গেলেই আরও কাছে যেতে মন চায়, ওকে অনেক ভালোবাসতে মন চায়। কিন্তু না, ওর সামনে ফুটবল হলে চলবে না। যতটা কষ্ট আমি পেয়েছি ওকেও পেতে হবে। আমার সীমাহীন ভালোবাসাকে অবহেলা করেছে, তাই ওকেও অবহেলার এই অনুভূতি বুঝতে হবে। জিসানও শাওয়ারে নিচে দাঁড়িয়ে কথাগুলো ভাবছে। তিশাকে এভাবে দেখে জিসানেরও মাথা গরম হয়ে গিয়েছে। নিজেকে কন্ট্রোল করতে হবে। তাওহিদ ভাইয়ের 4 জন ফ্রেন্ডরা আসছে। এদের মধ্যে আরিফ আর ফয়সাল ভাইয়ের ওয়াইফ সাথে আসছে, আর সাহিব ভাইয়ের ওয়াইফ বাপের বাড়ি গেছে বলে আসতে পারেনি। আরও একজন আসছে রিয়াদ ভাই। উনার ওয়াইফের সাথে উনার 2 বছর আগেই তালাক হয়ে গেছে। অবশ্য এই তালাকের কারণ উনি উনার ওয়াইফকে দোষারোপ করে। আমাদের সমাজ এমনি, এখানে তালাক যে কারণেই হোক দোষ শুধু বউয়ের হয়, স্বামী দোষী হোক বা না হোক, একটা মেয়েকেই দোষী করা হয়। তখন সেই মেয়েটা হয় আসামি, আর সমাজের যোগ্য গণ্যমান্য লোকগুলো সবাই বিচারপতি। কি সমাজ আমাদের! সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। জিসানও ঈশানকে নিয়ে বসে সবার সাথে আলাপ করছে। কিছুক্ষণ পর তানজিলা ভাবির আমিও ড্রয়িং রুমে উপস্থিত হলাম। তানজিলা ভাবি সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। সবাই খুব ভালো। আমিও তাদের সাথে পরিচয় হলাম। এর মধ্যে রিয়াদ ভাই বলল, ইউ আর সো বিউটিফুল এন্ড তোমার নামটাও তোমার মতো মিষ্টি। তোমাকে দেখলে মনে হয় না তুমি বিবাহিত। আমার তার কথাগুলো তেমন ভালো না লাগলেও সৌজন্যতা বজায় রাখতে একটা ধন্যবাদ দিলাম। কিন্তু এরপর লক্ষ্য করলাম রিয়াদ ভাই কিভাবে যেন আমার দিকে তাকিয়ে থাকে। এরপর চা পানি নেওয়ার বাহানায় লোকটি আমাকে বারবার টাচ করছে। আমার খুব বেশি অস্বস্তি লাগছে। কিছু বলতেও পারছি না, তাই বারবার জিসানের দিকে তাকালাম। কিন্তু আমার ভাবনায় উনি জল ঢেলে দিলেন। উনি ঈশানের সাথে খেলতে ব্যস্ত। আমাকে দেখার মতো সময় তার নেই। এদিক দিয়ে লোকটা কেমনভাবে যেন আমার দিকে তাকিয়েই আছে। তাই আমি আর এক মুহূর্তে ওখানে না দাঁড়িয়ে চলে গেলাম। ভেবেছিলাম এদের সামনে আর আসব না, কিন্তু ডাহনার করার সময় আবার আসতে হলো। লোকটি এখানেও এমন করছে। আমি কিছু বলতে পারছি না। জিসানের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। আর উনি তো নিজে খাচ্ছে আর সাথে ঈশানের মুখেও অল্প অল্প করে দিয়ে খাওয়ানোর চেষ্টা করছে। কি মনোযোগ দিয়ে কাজটা করছে, মনে হয় ছেলেকে আজই সব শিখিয়ে ফেলবে। খাওয়ার পর সবাই কিছুক্ষণ অ্যাডাডা দিয়ে চলে গেল। আমিও সবকিছু গুছগাছ করতে লাগলাম। সবাই যাওয়ার জন্য বের হলো। তাওহিদ ভাই ও তানজিলা ভাবিও তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য বের হলো। সাথে আমিও বের হলাম, আর রিয়াদ ভাইকে ডাক দিলাম। হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়ালাম, আর রিয়াদ ভাইও হাসতে হাসতে হাত বাড়ালো, কিন্তু তার হাসিটা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল।
কারণ হলো জিসান এত জোরে হাতটা ধরছে যে বেচারা কিছুতেই ছাড়াতে পারছে না, বরং হাতের ব্যথায় আ করে ওঠে। জিসান, কি করছো? ছাড়ো আমায়, আমার খুব লাগছে। রিয়াদের চিল্লাচিল্লিতে তাওহিদ ও বাকি সবাই ঘুরে তাকালো। তাওহিদ দৌড়ে এসে জিসানকে হাত ছাড়ার জন্য বলছে, কিন্তু জিসান তো নাছোড়বান্দা, ও হাতটা আরো জোরে চাপ দিয়ে ধরেছে। কেউ কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এসব। জিসান, ছাড় ভাই, কি করেছে ও? তাওহিদ, ওর সাহস কি করে হলো আমার তিশার দিকে নোংরা চোখে তাকানোর আর ওকে স্পর্শ করার? এই হাত দিয়ে বারবার ওকে টাচ করার চেষ্টা করছিলি না? কি করে ভাবলি আমি কিছুই দেখতে পাইনি? আমি সব দেখেছি, কিন্তু তুই ভাইয়ের বন্ধু বলে আর মেহমান হয়ে এসেছিস বলে ঘরে কিছু বলিনি। আর কোনো দিন তোকে যাতে এই বাড়ির আশেপাশে না দেখি তাহলে মেরে তোর লাশকে কুকুরকে খাওয়াবো, মনে রাখিস। জিসান হাতটা ছেড়ে দিল। রিয়াদ ব্যথায় নিচে বসে পড়ল। তাওহিদ আর বাকি সব বুঝতে পারল, কিন্তু কেউ কিছু বলল না, কারণ রিয়াদের চরিত্র এমনই ভালো না। ওর এসব বাজে স্বভাবের জন্যই ওর বউ ও ছেড়ে চলে গেছে। কিন্তু তাওহিদ আশা করেনি ও এমন কিছু করবে বাসায় এসে, তাহলে আর ইনভাইটও করত না। রিয়াদকে ফয়সাল ধরে হসপিটালে নিয়ে গেল। রিয়াদ ব্যথায় হাতটা নাড়াতেও পারছে না। আমি পাকের ঘরের কাজ সেরে রুমে চলে গেলাম ঈশানকে দেখতে, কিন্তু রুমে এসে দেখি ঈশান নেই। ভাবলাম ঈশান নিশ্চয়ই মায়ের ঘরে, তাই মায়ের ঘরের দিকে যেতে নিলাম, কিন্তু কেউ আমাকে টেনে রুমে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। আমার বুঝতে একটুও সময় লাগল না এটা যে জিসান। উনি রাগী একটা লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি চিন্তিত যে আজ আবার কি করলাম। কিন্তু এত চিন্তা করেও কিছু পেলাম না। কিছুক্ষণ পর উনিই বলে উঠল, পরপুরুষের স্পর্শ পেতে খুব ভালো লাগে তোর, তাই না? উনার কথায় আমার মাথা গরম হয়ে গেল। মন চাইল উনাকে এই মুহূর্তে গরম খুন্তি এনে কয়েকটা ছেক দিয়ে দিই। এসব কি বলছেন আপনি? ও কি বলছি, কেন এখন বুঝতে পারছিস না? রিয়াদ যখন বাহানা দিয়ে বারবার তোকে স্পর্শ করছিল কি মনে করেছিস আমি কিছু দেখিনি? নাকি আমি অন্ধ? খুব মজা লাগছিল তাই না? তাই তো কিছু না বলে মজা নিচ্ছিলি। হাত ছাড়ুন, আমার লাগছে। তিশা, তাই আমি ধরলে ব্যথা লাগে, আর রিয়াদ যখন ধরছিল খুব মজা লাগছিল। একদম বাজে বকবেন না, আমি কি তাকে বলছি আমাকে ধরতে? আর ওই লোকটা যে বারবার আমার সাথে এমন করছিল, তখন কিছু কেন বললেন না, এখন আমাকে শাসাতে আসছেন? আমার কথা শুনে উনি আমার হাতটা ছেড়ে দেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু পরক্ষণে উনি আমার ভাবনার ছেদ করে আমার কোমরকে শক্ত করে ধরে উনার বুকের সাথে চেপে ধরলেন। আর এতে উনার নাকের গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে, আর উনার চোখজোড়া আমার চোখেই আবদ্ধ। তাই তো রিয়াদের হাতটা শুধু ভেঙেছি। বাড়িতে যেই আসুক আর কোনো দিন তোকে যাতে না দেখি কোনো ছেলেমানুষের সামনে এমন হ্যাং হ্যাং করে যেতে। আর আজকাল দেখছি তোর মুখে খই ফুটছে। খুব বেশি বেশি কথা বলিস। আমি আবার কিভাবে চুপ করাতে হয় খুব ভালো করে জানি। দেখাবো। উনি আঙ্গুল দিয়ে আমার মুখে স্লাইডার করছে। এতে আমার যায় যায় অবস্থা। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে যখন উনার হাতটা আমার গলা থেকে নিচে নামছে। উনি কি বলছে আমার কানে কিছু আসছে না। একসময় উনি আমার চুলের ভেতরে হাত দিয়ে আমাকে আরো কাছে এনে আমার ঠোঁটকে নিজের ঠোঁটে আবদ্ধ করে ফেলল। আমি আসলে স্বপ্ন দেখছি নাকি বাস্তবে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কারণ আমি শকডাক, কিন্তু উনি উনার কাজে ব্যস্ত। মনে হয় অনেক চাওয়ার পর কেউ কিছু পেলে যেমন যত্ন করে রাখে, ঠিক তেমনি উনি ও আজ পেল।
অনেকক্ষণ পর উনি নিজেই ছেড়ে দিল আর আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি সামলাতে না পেরে বিছানায় পড়ে গেলাম আর উনি চলে গেল। আমার এমন রাগ উঠল, অসভ্য কোথাকার। কি বললি তুই? জিসান ফিরে এসে। কিছু না তো, আমি বললাম। আজ কি বার? আপনি কি শুনলেন? উনাকে আবার দেখে আমার গলা শুকিয়ে গেল। হিটলারটা শুনছে কিনা কে জানে। শুনলে আমার খবর আছে। তুলে একটা আছাড় মারতেও কষ্ট হবে না আমার জন্য। উনি এবার চলে গেল আর আমি ভয়ে সামনের গ্লাসে রাখা পানিটা এক ঢোকে খেয়ে ফেললাম। কিছুক্ষণ চিন্তা করলাম, ব্যাটারে একটু শিক্ষা দিতে হবে। কিভাবে দিব? দিন দিন উনার হিটলার গিরি বেড়ে যাচ্ছে। আমি কিছু চিন্তা করে মায়ের রুমে গেলাম। মা ঈশানের সাথে খেলছে। আমি গিয়ে মায়ের পাশে বসলাম। জানিস তিশা, ঈশান দেখতে একদম জিসানের মতো হইছে। আমার কাছে লাগে আমার ছোট জিসানটা বসে আছে। দেখ জিসানের ছোটবেলার ছবি। মা আমার হাতে অনেক পুরানো ছবির অ্যালবাম দিল। এখানে জিসানের ছোটবেলার অনেক ছবি আছে। দেখতে কত কিউট লাগতো উনাকে। কে জানতো এই কিউট ছেলেটি এমন রাগী হবে বড় হলে। আমি মায়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে মাকে হঠাৎ বললাম, মা আমি বাড়ি যাব। আমার এই কথা শুনে আমার শাশুড়ি মা এমনভাবে তাকালো মনে হয় কি এমন কঠিন আবদার যেন আমি করেছি। কি হলো মা, আপনি কি চিন্তা করছেন? কিছু না, জিসানকে বলো। ওর কোনো সমস্যা না হলে যেতে পারো। মা উনি তো আমার কোনো কথা পাত্তাই দেয় না। প্লিজ মা আপনি একবার বলুন। আপনাকে মানা করতে পারবে না। মা কিছুক্ষণ ভেবে, আচ্ছা আমি চেষ্টা করব ওকে রাজি করাতে, কিন্তু কথা দিতে পারছি না। আচ্ছা, আমার লক্ষ্মী মা। মাকে জড়িয়ে ধরে। খুশিতে ব্রেক লাগাও তিশা, আগে তোর স্বামীকে ম্যানেজ করতে পারি কিনা দেখি। যে তেরা আমার ছেলে। মা হয়ে আমি নিজেও ভয় পাই ওকে। পরের দিন সকাল। সবাই নাস্তা করছে, ঠিক এই সময় তিশার শাশুড়ি, জিসান তিশা বাপে বাড়ি যেতে চায় কিছুদিনের জন্য। তুই ওকে আর ঈশানকে সাথে করে নিয়ে দিয়ে আসো। এ কথা শুনে জিসান একবার আমার দিকে তাকালো, এরপর মায়ের দিকে তাকিয়ে বলল, আমি দিয়ে আসবে এক শর্তে, আমার সাথে রাতে আবার চলে আসতে হবে। আমি বলছিলাম কি জিসান শোন। না মা, এই ব্যাপারে কিছু আর শুনতে চাই না। আমার শর্তে রাজি থাকলে যেতে পারবে। তা না হলে যাওয়ার কেন দরকার মনে করি না। জিসান উঠে চলে গেল। আর তিশা জিসানের যাওয়ার দিকে তাকিয়ে অন্য কিছু ভাবছে। আমি বিছানায় বসে বসে ভাবছি কি করা যায়। বাসায় তো যাব, কিন্তু কে সাহায্য করবে? ঈশান বসে বসে খেলছে আর আমার সাহেব আয়নার সামনে দাঁড়িয়ে রেডা হচ্ছে। আজ কেন জানি একটু বেশি সুন্দর লাগছে। রহস্য কি, প্রেমে টেমে পড়েছে নি নতুন কারো? আজকাল একটু বেশিই সময় নিয়ে রেডা হয়। দিন দিন মনে হয় আরো বেশি হ্যান্ডাহাম হয়ে যাচ্ছে। আমাকে তো ঘরে বন্দি করে রাখে অথচ নিজে কত সেজেগুজে অফিসে যায়। কেন রে অফিসে যাওয়ার জন্য এত রেডা হতে হয় কেন? কোনো ঘাপলা আছে মনে হয়। আমি রেডা হচ্ছিলাম, আয়নায় দিয়ে তিশাকে দেখতে পেলাম। ম্যাডাহ গভীর চিন্তায় মগ্ন। নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি চলছে মনে। যাই করো না তিশা পাখি আমার থেকে পালাতে পারবে না। একবার সুযোগ পেয়েছ বলে যে বারবার পাবে ভুলে যাও। তুমি যদি থাকো ডাহলে ডাহলে, আমি থাকি পাতায় পাতায়। আমাকে জ্বালানোর জন্যই তুই বারবার বাসায় যেতে চাইছস, তা কি আমি বুঝি না? তোর মন মস্তিকে কখন কি চলে সবই বুঝি। জিসান কথাগুলো মনে মনে বলছে। কিরে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? নজর লেগে যাবে তো। অন্যদিকে তাকা। আমি উনার দিকে তাকিয়ে
নতুন কারো প্রেমে পড়েছেন। তিশা, কি সব বাজে বকছিস, তোর মাথায় কি ভালো কিছু আসে না? আগে তো ভাবতাম একটা তারছিরা, এখন তো মনে হয় পুরা মাথাটাই গেছে। আমি বসা থেকে উঠে সোজা উনার সামনে গেলাম। তাহলে দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছেন কেন? আর অফিসে এত সাজগোজ করে যাওয়ার মানেটা কি? কি মনে করেন আমি কিছু বুঝি না? তিশা আমার মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিল। আমার শার্টটা খুলতে লাগল। এ কি করছিস কি? আমার শার্ট কেন খুলছিস? দেখ তিশা, আমার সম্মান কেড়ে নিস না। আমি কিন্তু চিৎকার দিব। অসভ্য কোথাকার, শুধু বাজে চিন্তা। একদম চুপ, তা না হলে মাথা ফাটিয়ে দেব কিন্তু। তিশা আমার শার্টটা খুলে আমাকে অন্য একটা শার্ট ধরিয়ে দিল। এটা কি? এই রঙের কাপড় আমাকে একদম শ্যুট করে না। কেমন দেখা যায়? তাই তো এটা দিলাম। আজ এটাই পরেই যাবেন। উনাকে অন্য একটা শার্ট দিয়ে ঈশানকে নিয়ে নিচে চলে গেলাম, রাগে গজগজ করতে করতে। তিশার এমন বিহেভ দেখে কেন জানি রাগ হল না, বরং অনেকটা ভালো লাগল। আজ অনেকদিন পর ওর এমন রূপ দেখতে পারলাম। ম্যাডাহ যে আমাকে হারানোর ভয় পাচ্ছেন তা বুঝার বাকি নাই। আমিও ওর দেওয়া শার্টটা পরে রেডা হয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে নাস্তা করে ঈশানকে একটু কোলে নিলাম। ঈশান সোনা, বাবা অফিসে যাচ্ছি, বাবাকে একটা গুডাহাই কিসি দেও তো। আর শুনো, বেশি দুষ্টুমি করবে না। ঠিক আছে। আর তোমার মাকে বলো উল্টাপাল্টা সব চিন্তা বাদ দিয়ে দিতে। কোনো লাভ হবে না। উনার কথাগুলো শুনে রাগ যেন আরো বেড়ে গেল। কি মনে করে আমাকে? আমি একটা মুখ ভেঙ্গছি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললাম। ভাবির সাথে সকালের সব কাজগুলো সেরে ঈশানকে নিয়ে রুমে এসে রায়হান ভাইকে কল করলাম। হ্যালো ভাইয়া। আরে তিশা, আজ সকাল সকাল ভাইয়ের কথা মনে পড়ল কেন? সব ঠিক আছে তো? কেন ভাইয়া, তুমি এমন কেন বলছো? আমি কি তোমাকে ফোন দিতে পারি না? তা তো অবশ্যই, আমি সেটা বলি নাই। তুই তো সব সময় রাতে কল করিস, কখনো অফিস টাইমে ফোন দিস না, তাই আর কি। ওসব বাদ দে, তোর কথা বল, কি খবর? আর কিছু কি বলবি? তুমি কি করে জানলে আমি কিছু বলবো? ওটা তুই বুঝবি না। এত ছোট মাথায় এত টেনশন নিয়ে লাভ নাই। ভাইয়া তুমিও এসব বলো? তুমি আর জিসান দুজনে একদম এক। মম, বন্ধু বলে কথা। তা আবার জিগারের। তুই বল কি বলবি? ভাইয়া আমি বাসায় যেতে চাই। তাহলে আমাকে কেন বলছিস? তোর জামাইকে বল, ও তোকে নিয়ে আসবে। ভাইয়া আমি কিছুদিন থাকবো তোমাদের সাথে। কিন্তু জিসান রাজি হচ্ছে না। তাই তুমি জিসানকে বুঝিয়ে কাল সকালে আমাকে নিতে আসবে, বলে দিলাম। তা না হলে আর কথা বলবো না তোমার সাথে, মনে রেখো। এই কথা বলে ফোনটা কেটে দিলাম। মনে মনে ভাবছি রায়হান ভাই কি রাজি করাতে পারবে। আমি এসব চিন্তা না করি দেখা যাবে পরে। ঈশান চলো দেখি ফুফু কি করে। সকাল থেকে তো দেখলাম না তোমার নিশি ফুফুকে। আমি ঈশানকে নিয়ে নিশির রুমের দরজাটা হালকা খুলে দেখি নিশি কারো সাথে হেসে হেসে কথা বলছে, যান না ভালো। ওর এসব কথা শুনে কিছুটা বুঝলাম নিশি কোনো ছেলের সাথে কথা বলছে। কিন্তু ছেলেটা কে? নিশি কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে না তো? আর তা যদি সত্যি হয় তখন সবাই জানলে, বিশেষ করে আমার হিটলার জানলে কি করবে কে জানে। তাই সবার আগে আমার নিশির সাথে কথা বলতে হবে। আমি রুমে আর না ডাক চলে গেলাম। সারাদিন এসব চিন্তা করেই কেটে গেল। রাতে রান্নাঘরে কিছু কাজ করছিলাম, ঠিক সে সময় জিসান বাসায় এসেই আমাকে সবার সামনে থেকে টেনে রুমে নিয়ে গেল। সবাই কিছুটা অবাক, তাদের অবাক করা ফেস দেখে আমিও ভীষণ অবাক।
আমাকে রুমে নেওয়ার আগ পর্যন্ত চিন্তা করলাম আজ আবার আমি কি করলাম। জিসান আমাকে বিছানায় ছুঁড়ে মারল। আমি কিছুটা ব্যথা পেলাম। কি করছেন কি? আমাকে এভাবে গরুর মতো টেনে আনছেন কেন? সমস্যা কি তোর? আগে এটা বল। জিসান, আমার আবার কি সমস্যা? আজ আবার আমি কি করেছি? কিছুটা ইনোসেন্ট ভাব নিয়ে। উনার চেহারা রাগে ভরে আছে, তা দেখেই বোঝা যাচ্ছে। কোনো সমস্যা না থাকলে তাহলে রায়হানকে ফোন করে কি সব বলছিস? আমি আমার ভাইকে ফোন করে যা খুশি তাই বলবো, এতে আপনার সমস্যা কি? তোকে কাল কি বলছিলাম আমি, বাসায় যেতে পারবি কিন্তু থাকার কথা বলবি না। তাহলে কেন বারবার যাওয়ার জন্য জিদ করছিস? আমার বাবা মার কথা খুব বেশি মনে পড়ছে, তাই কিছুদিন তাদের সাথে সময় কাটাতে চাই, তাতে সমস্যা কি? এ কথা বলার সাথে সাথে আমার গালটা চেপে ধরে উনি। খুব বেশি বার বেড়েছিস, আজকাল মুখে মুখে তর্ক একটু বেশি করছিস। আর বাহ, এখন দেখি বাবা মার কথা খুব বেশি মনে পড়ছে মনে হয়, যখন বাবা মাকে ছেড়ে চলে গেছিলি। তখন মনে পড়েনি তাদের কথা একবার? তখন যেহেতু তাদের ছেড়ে থাকতে কষ্ট হয়নি, তাহলে এখনো হবে না নিশ্চয়ই। জিসান, ছাড়ুন, আমার লাগছে। আমারও খুব বেশি লেগেছিল এখানে। জিসাম নিজের বুকের দিকে আঙ্গুল দেখিয়ে। জানিস নিঃশ্বাস নিতে পারতাম না, মনে হতো মরে যাব। কিন্তু মরতামও না, শুধু ছটফট করতাম। জানিস কার জন্য? তোর জন্য। কিন্তু তুই জিসানকে আর কিছু বলতে দিল না তিশা, তার আগেই জিসানকে ধাক্কা দিয়ে হাতটা সরিয়ে জিসানের সামনে ধারালো। কষ্ট কি একা আপনি পেয়েছেন? আমি কি পাইনি? আর দোষ কি একা আমার ছিল, আপনার ছিল না? আপনি আমার থেকে সব লুকিয়েছিলেন। আমি বারবার আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম কিন্তু আপনি তো তখন রোজকে নিয়ে ব্যস্ত। একবার কখনো চিন্তা করেছেন আমার তখন কেমন লেগেছিল? মরে যেতে মন চাইছিল। মরেও যেতাম যদি ঈশান আমার গর্ভে না থাকত। কিন্তু এখন আফসোস হচ্ছে মরে গেলেই হয়তো ভালো হতো, কমপক্ষে আপনি মুক্তি তো পেয়ে যেতেন। তিশা আর কিছু বলতে চাইছিল, কিন্তু তার আগেই ঠাসঠাস করে একটা চড় পড়ে তিশার গালে। আর তিশা বিছানায় গিয়ে পড়ে। জিসান তিশাকে টেনে তুলে তিশার দুবাহু শক্ত করে ধরে নিজের একদম কাছে টেনে আনে। তুই জানতে চাসনি কখনো, কারণ তুই সেই ফেক ভিডাহটাকে বিশ্বাস করেছিস, আমাকে না। যদি আমাকে বিশ্বাস করতি তাহলে ছেড়ে চলে যেতে পারতি না। একবার ভাবতি তোকে ছাড়া আমি কিভাবে থাকব। কিন্তু তুই ভাবিসনি। তিশাকে ছেড়ে 2 পা পেছনে চলে যায় তিশার থেকে। খুব শখ না আমার থেকে দূরে থাকা? তাহলে তাই হবে। কিন্তু এবার তুই না আমি যাব। থাক তুই এখানে, তোর কোনো সমস্যা হবে না। সব পাবি, কিন্তু আজকের পর থেকে আর আমাকে পাবি না। তোর যা খুশি করতে পারিস। শুধু যাবার আগে একটা রিকোয়েস্ট করি, এই বাড়ি ছেড়ে কোথাও যাস না প্লিজ বলেই জিসান রুম থেকে বের হয়ে গেল। এদিক দিয়ে তিশা এখনো শোকদাহের মধ্যে কি বলল জিসান? উনি চলে যাবেন মানে? কোথায় যাবে? জিসান বলে তিশা চিল্লাতে থাকে। তিশা দৌড়ে নিচে নেমে বাহিরে চলে যায়। জিসানও গাড়ি নিয়ে বের হয়ে যায়। তিশা গাড়ির পেছনে অনেক ডাক দেয় কিন্তু জিসান শুনে না। এতক্ষণে জিসানের গাড়ি অনেক দূরে চলে যায়। তিশা ওখানেই বসে কাঁদতে থাকে। তিশার চিৎকার শুনে নিশি, তানজিলা, তিশার শ্বশুর ও তাওহিদ বের হয়ে আসে। তিশাকে এভাবে কাঁদতে দেখে তানজিলা গিয়ে ধরে। তিশা তানজিলালে দেখে জড়িয়ে কাঁদতে থাকে। ভাবি উনি আমাকে ছেড়ে চলে গেছে, রাগ করে আর আসবে না বলে গেছে। প্লিজ ভাবি তুমি বলো ফিরে আসতে। আমি আর জিদ করব না, আর কখনো কোনো অভিযোগ করবে না, সব কথা শুনব।
কিন্তু তবুও বলো ফিরে আসতে। প্লিজ ভাবি। তিশা কাঁদতেই থাকে। তাওহিদ ফোন লাগা তোর ভাইকে, কি শুরু করছে ও? বিয়ে হয়ে গেছে, এক বাচ্চার বাপ হয়ে গিয়েছে, অথচ এখনো নিজের জেদ ছাড়ছে না। এমন হলে সংসার করা যায় না। সংসারের জন্য অনেক ধৈর্য লাগে, যা তোর ভাইয়ের মধ্যে এক চিমটি নেই। আর কেমন বড় ভাই তুই, ছোট ভাইকে বুঝাতে পারস না? নাকি তুইও ওই বদমেজাজটাকে ভয় পাস? বাবা, কি সব বলছো? আর ও কি আমার কথা শুনে? তুমি ওর বাবা, তুমি বোঝাতে পারো না? নাকি তুমিও ভয় পাও? তাওহিদের কথা শুনে তৌফিক সাহেবের মুখটা মলিন হয়ে গেল, কারণ কথাটা সত্য। চুপ থাক, তোরা সব কয়টা অপদার্থ। বড় বউ, তুরিমি তিশা মাকে ঘরে নিয়ে যাও। আর তিশা মা শুন, ওই অপদার্থ কোথাও যাবে না দেখিস। রাগ কমলে চলে আসবে। এবার আসুক, তারপর দেখাবো আমিও ওর বাবা। তানজিলা ও নিশু আমাকে রুমে নিয়ে বসালো। কিন্তু আমার এখনো কান্না পাচ্ছে। আমি কিছুটা শান্ত হই, কারণ ঈশানও আমাকে দেখে কান্না করছে। কিছুক্ষণ পর ঈশানকে শান্ত করে ফোনটা নিয়ে জিসানকে কল করি। প্রথম কয়েকবার রিং বাজলেও পরে ফোনটা বন্ধ পাই। আমার বুঝতে বাকি রইল না জিসান ইচ্ছা করে ফোনটা বন্ধ করে রেখেছে। সেদিন সারা রাত আমি উনার অপেক্ষা করেছি, কিন্তু জিসান আসেনি। অপেক্ষা জিনিসটা যে এতটা কষ্টকর, আগে জানতাম না। আজ হাড়ে হাড়ে বুঝতে পারছি। যখন তাকে ছেড়ে গিয়েছিলাম, তখন সবাই উনার সাথে আছে বলে কখনো এত টেনশন করিনি। কিন্তু আজ তো আমি জানিই না উনি কোথায় গেছে, কি করছে। ঠিক আছে তো? এইসব চিন্তা করে বুকটা কেঁপে উঠছে। আজ আমি বুঝতে পারছি, এমন প্রতিটা রাত জিসান ও আমার কথা চিন্তা করে কাটিয়েছে। উনারও তখন এভাবে হারানোর ভয়টা বারবার নাড়া দিত, যা আমি আজ অনুভব করতে পারছি। প্লিজ জিসান, একবার চলে আসুন। আজকের পর থেকে আমাদের মাঝে কাউকে আসতে দেব না। রাগ, অভিমান কেউ না। আপনি আমাকে আপনার কষ্টটা অনুভব করাতে চেয়েছিলেন। দেখেন, আমি আজ বুঝতে পারছি আপনার কতটা কষ্ট তখন হয়েছে। প্লিজ চলে আসুন। আপনার তিশা আপনার জন্য অপেক্ষা করছে। ভোরে ফজরের আজান শুনে তিশা নামাজ পড়ে নিল। ঈশানের সাথে শুয়ে রইল, কিন্তু ঘুম আসছে না। সকাল সকাল রায়হান এসে হাজির তিশাকে নিতে। কারণ তিশা কাল বলেছিল আজ নিতে না আসলে আর কোনোদিন তিশা রায়হানের সাথে কথা বলবে না। তিশাকে নিয়ে যাওয়ার ব্যাপারে জিসানের সাথে কথা বললে জিসানের সাথে অনেক তর্কবিতর্ক হয়। এই প্রথম জিসান ও রায়হানের মধ্যে মনোমালিন্য হয়, তাই জিসান অনেকটা রেগে বাসায় আসে। আর বাসায় এসেও তিশার সাথে এসব হয়ে যায়, যার কারণে রাগ করে জিসান বাড়ি থেকে চলে যায়। রায়হান এসে সব শুনতে পায়। রায়হান তিশার কাছে গেলে তিশা ভাইকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রায়হান খুব ভালো করে জানে জিসান এসব কেন করছে, কিন্তু রায়হানের মনে হলো জিসান এখন কিছুটা দিন একা থাকুক, এতে ওর ভিতরের রাগটা কমে যাবে। রায়হান তিশাকে বুঝিয়ে কিছুটা শান্ত করে। এরপর তিশাকে না নিয়েই চলে যা। এভাবে 2 দিন কেটে যায়। জিসান না বাসায় এসেছে, না অফিসে গিয়েছে, আর ফোনটাও বন্ধ। তিশার এখন আর সহ্য হচ্ছে না বসে থাকতে। তিশা চিন্তা করতে থাকে জিসান কোথায় যেতে পারে। আগেও নাকি এভাবে রাগ করে চলে যেত। কোথায় যেত? কাকে জিজ্ঞেস করব? তিশা চিন্তা করছে। হুম্মম, বুঝছি, আর কেউ জানুক বা না জানুক একজন মানুষ আছে যে জিসানের সব জানে। তিশা দেরি না করে ফোনটা হাতে নিল। হ্যালো ভাইয়া। হুম্মম, তিশা বল। রায়হান। ভাইয়া, জিসান কোথায়? আমাকে কেন জিজ্ঞেস করছিস?
ভাইয়া আমি এতদিনে এতটুকু তো বুঝতে পেরেছি তুমি জিসানের সব জানো। তাই আমার কাছে লুকিয়ে লাভ নেই। এখন বলো ও রাগ করলে কোথায় গিয়ে লুকিয়ে থাকে? আসলেও জানলে খুব রাগ করবে। আমি তোমার আপন বোন, তোমার মনে আছে তো? উফ তোরা যে কেন এত ঝগড়া করিস? এবারই লাস্টের পর তোরা এমন করলে দুজনকেই পান্নায় পাঠিয়ে দেব। কিন্তু তুই একা কিভাবে যাবি? তুই তো চিনবি না। তুই রেডা হো, আমি আসছি। আমি রেডা হয়ে নিলাম, জিসানেরই দেওয়া একটা শাড়ি পরলাম, হালকা সাজ দিলাম। ঈশানকে তানজিলা ভাবির কাছে দিয়ে সব খুলে বললাম। তানজিলা ভাবি ঈশানের চিন্তা করতে মানা করলেন। আমিও জানি ভাবি ঈশানকে অনেক ভালোবাসে, আর ঈশানও ভাবিকে পেলে সব ভুলে যায়। তাই আপাতত ঈশানকে নিয়ে টেনশন নেই। আমি বের হয়ে দেখি নিলয় দাঁড়িয়ে আছে। আমি গিয়ে দাঁড়াতেই নিলয় গাড়ির দরজা খুলে দিল। আমি গাড়িতে বসে বাহিরের দিকে তাকিয়ে আছে। সারা রাস্তায় নিলয় আর আমি খুব কম কথাই বলছি। জিসান যে বাড়িটায় আছে, বাড়িটা শহর থেকে একটু দূরে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। আমি নামতে নিলে নিলয় আমাকে ডাক দেয়। জি ভাইয়া। রাগ আর অভিমানটাকে দূরে রেখে দুজনে মিলে যাও। তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো। তাহলে এত ভালোবাসায় অভিমানটাকে কেন আসতে দেও? জিসান কেমন আমরা সবাই জানি, তুমিও জানো। এবার হয়তো ওর অভিমানটা একটু বেশি জমে গেছে, তাই এবার তোমাকেই ওর অভিমান ভাঙাতে হবে। তুমি নিশ্চয়ই বুঝছ। তিশা মাথা নেড়ে হ্যাঁ বলল। তিশা নেমে বাড়ির ভেতরে চলে গেল। আর নিলয় তিশার যাওয়ার পথে কিছুক্ষণ চেয়ে রইল। এরপর চলে গেল। আমি দরজাটা নক করব, ঠিক তখনই কেউ দরজাটা খুলে বের হল। আপনি কে ম্যাডাহ? আমি তিশা। লোকটাকে আর কিছু বলতে হলো না। মধ্যবয়স্ক লোকটি আমাকে বলল, জিসান বাবা উপরের রুমে। আমি শুধু রান্না করতে আসি। আমি চলে যাব এখন। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি আমাকে চিনেন? লোকটি হেসে মাথা নাড়াল। আমি উপরের রুমে দেখি জিসান বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। জিসান বুঝতে পারে, তাই পিছে না ঘুরেই আমাকে জিজ্ঞেস করে, তুই এখানে কেন এসেছিস? আপনি কি করে জানলেন আমি এসেছি? আপনি তো দেখেনি আমাকে। তোকে দেখার জন্য আমাকে চোখে দেখতে হয় না, তোর অস্তিত্ব আমি অনুভব করতে পারি। এখন বল কেন এসেছিস? যদি বলি আপনাকে আমার প্রয়োজন। কেন? জিসান। তিশা জিসানের দিকে এক পা করে আগাচ্ছে। রাতে শান্তির একটা ঘুম দেবার জন্য তোমাকে আমার প্রয়োজন। সকালে আমার ভেজা চুলে তোমাকে ডাহবানোর জন্য তোমাকে আমার প্রয়োজন। আমার সারাবেলা সব কাজের মাঝে তোমাকে স্মরণ করার জন্য তোমাকে আমার প্রয়োজন। আমার রাতের জ্যোৎস্না দেখার জন্য তোমাকে আমার প্রয়োজন। আমার সব ভুলগুলো শুধরাতে তোমাকে আমার প্রয়োজন। জীবনে সামনে চলার জন্য একজন প্রিয়জন তো দরকার, আর সেই প্রিয়জনকে কাছে পেতে তোমাকে আমার প্রয়োজন। জিসান এতক্ষণ স্থির দৃষ্টিতে তিশাকে দেখছে। তিশা আজ প্রথম জিসানকে তুমি বলে ডাকল। জিসানের যেন বিশ্বাসই হচ্ছে না। তিশা বলতে বলতে জিসানের একদম সামনে এসে দাঁড়াল। জিসান এখনো তিশার দিকে তাকিয়ে আছে। জিসানের মনে হচ্ছে আজ ও অন্য একটা তিশাকে দেখছে। তিশা হঠাৎ জিসানের পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে জিসানের ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে আবদ্ধ করে ফেলল। এতক্ষণ এই জিসানের ধ্যান ভাঙল। জিসানও আজ সব রাগ অভিমান ফেলে দিয়ে তিশাকে নিজের কাছে টেনে নিল। এক হয়ে গেল দুজন পুনরায়। দুজনের ভালোবাসার সামনে অভিমানটা শেষ হয়ে গেল। এতদিন পর দুজনের মিলন আবার হল। পরিপূর্ণ হল দুজনে। শুরু হলো আবার দুজনের ভালোবাসার অধ্যায়। চলবে।